সুপ্রিম কোর্টের নির্দেশের পরে যে তথ্য সামনে আসছে যে এসআইআর শুনানির সময়সীমা বাড়তে পারে, ফের পিছোতে পারে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। 7 ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, এরকমই কমিশনের তরফে আশঙ্কা করা হচ্ছে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর কি তথ্য রয়েছে আমরা একবার জানবার চেষ্টা করব আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, জানি রাখি যে পিছোতে পারে এসআইআর ফাইনালের যে তালিকা প্রকাশ, কারণ 7 ফেব্রুয়ারি শুনানি শেষ হওয়ার কথা ছিল, সেটা সম্ভব নয় এমনটাই কিন্তু কমিশন মনে করছে। এবং তালিকা প্রকাশের পর থেকে 10 দিন সময় দেওয়া হবে আপত্তি প্রকাশে, যেদিনকে তালিকা প্রকাশ হবে। সেই কারণেই কিন্তু এই ফল পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এসআইআর এর যে চূড়ান্ত তালিকা যে প্রকাশ হওয়ার কথা ছিল 14 ফেব্রুয়ারি, সেটা কিন্তু পিছোতে পারে এমনটাই কিন্তু মনে করছে একদম নির্বাচন কমিশন। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে এর আগে যখন বলা হয়েছিল যে 94 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে গেলে এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির যে 1,36,00,000 লক্ষ ভোটারকেই কিন্তু শুনানিতে ডাকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মানে এই সমস্ত লিস্টই কিন্তু তাদেরকে টানিয়ে দিতে হবে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। সম্প্রতি কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে নামের ছোটখাটো যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু বিএলওরা ঠিক করে দেবেন। সেক্ষেত্রে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল 1,36,00,000 থেকে প্রায় 94 লক্ষতে। কিন্তু এখন দেখা যাচ্ছে যখন তাদের নোটিশটা টানাতে হবে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেক্ষেত্রে কিন্তু 1,36,00,000কেই এই লিস্টেই টানাতে হবে। এবং সেই ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের আবেদন করেই কিন্তু আদালতে যেহেতু একদম এই কোর্টে মামলা হয়েছিল, এবং সেক্ষেত্রে যদি এই লিস্টটা টানানো হয় এবং সেক্ষেত্রে 1,36,00,000-এরই তালিকা প্রকাশ করতে হবে। এবং স্বাভাবিকভাবেই সেটা 94 লক্ষ থাকবে না। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন সূত্রে খবর যে শুনানির জন্য ধার্য করা যে শেষ দিন 7 ফেব্রুয়ারি থাকলেও তা পিছিয়ে যাবে, এবং সেটা মনে করা হচ্ছে, এবং সেটা আরেকটা পিছাবে। এবং 14 ফেব্রুয়ারি যে ফাইনাল তালিকা প্রকাশ হওয়ার কথা সেটাও কিন্তু পিছিয়ে যাবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। ধন্যবাদ রুমা। মাঝে মাত্র 10 দিনের ব্যবধান, নরেন্দ্র মোদীর পর এবার সিঙ্গুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 বছর পর সিঙ্গুরের মাটিতে পা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সূত্রের খবর, 28 জানুয়ারি সরকারি মঞ্চে বেশ কিছু শিলান্যাস কর্মসূচির পর রাজনৈতিক সভাও করবেন তিনি। নরেন্দ্র মোদীর পর এবার সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাত্র 10 দিনের অন্তরে। যার জেরে প্রশ্ন উঠছে, সিঙ্গুরকে মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু দেবেন? বড় কোনো ঘোষণা করবেন, নাকি ভোটের আগে রাজনৈতিক প্রলেপ? সিঙ্গুরে দাঁড়িয়ে রামকৃষ্ণ ও সারদা মাকে মনে করলেও টাটাদের কারখানা প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গেছেন। উল্টো দিকে আরেকজনের কাছে সিঙ্গুর পয়া। সিঙ্গুর তাকে শীর্ষ আসনে বসিয়েছে, রাজনৈতিক ডিভিডেন্ড দিয়েছে। টাটা গেছে, কিন্তু তৃণমূল ক্ষমতায় এসেছে। এই পরিস্থিতিতে প্রায় 4 বছর পর সিঙ্গুরের মাটিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, 28 জানুয়ারি সরকারি মঞ্চে বেশ কিছু শিলান্যাস কর্মসূচির পর রাজনৈতিক সভাও করবেন তিনি, একেবারে নরেন্দ্র মোদীর ঢঙেই। কিন্তু সমালোচকেরা বলছেন, মোদী সভা থেকে সিঙ্গুরকে কিছু দেননি। প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু দেবেন? অসান করে দিই, উনি একবার গিয়ে সরষে ছড়িয়েছেন, একবার গিয়ে জেসিবি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে। ওখানে মাছ চাষও হয়নি, সরষেও হয়নি, ধানও হয় না, আলুও হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছেন। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছে প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে, এবং আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের কথাগুলো বলবো, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন, একদম পরিষ্কার হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি। বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন দেখেছিলেন, রতন টাটাও স্বপ্ন দেখেছিলেন, দুজনের কেউই আর নেই। টাটাদের কারখানাও হয়নি, সিপিএম শাসক থেকে শূন্য হয়ে গেছে। তৃণমূল বিজেপির মধ্যে সেটিং তত্ত্ব সামনে আনছে তারা। মমতা বাহিনী সিঙ্গুর ধ্বংস করেছে, মানে যুবকের স্বপ্ন ধ্বংস করেছে, কাজের ভবিষ্যৎ ধ্বংস করেছে। তখন তার সঙ্গে যোগ দিয়েছিল বিজেপি, সবাই জানে, রাজনাথ সিং। আবার এবারের ভোটে তার প্রধানমন্ত্রী আসছে, একটা শিল্প ব্যবস্থা করে যাবে বলে বিজেপি
প্রচুর ভাষণ দিল, পরে দেখা গেল প্রধানমন্ত্রী আসলেন বটে, কিন্তু একবারও শিল্প সংক্রান্ত কোনো কথা বলতে সাহস পেলেন না। কারণ উনি জানেন যে সিঙ্গুর ধ্বংসের নায়িকার নাম যদি মমতা ব্যানার্জি হয়, তার সবচাইতে সঙ্গতকারীর নাম রাজনাথ সিং, তৃণমূল আর বিজেপি একসাথে। নরেন্দ্র মোদীর পর এবার সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ঘিরে রাজনৈতিক পারদ চরমে। আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। দিল্লিতে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর মুখে ফের শোনা গেল পশ্চিমবঙ্গের কথা। তিনি বললেন, পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায় বিজেপি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছে। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। এদিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই সোমবার রাতে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করলেন নীতিন নবীন। সূত্রে খবর, চলতি মাসে পশ্চিমবঙ্গে আসবেন তিনি। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। বিহারে বিজেপি জোট, অন্যদিকে অসম, ওড়িশা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের প্রতিবেশী ৩ রাজ্যে গেরুয়া শিবিরের একচ্ছত্র আধিপত্য। আর এবার যে বিজেপির নজর পশ্চিমবঙ্গ দখলের দিকে, তা বলার অপেক্ষা রাখে না। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে একের পর এক সভা করছেন প্রধানমন্ত্রী। গত বছরের শেষে পশ্চিমবঙ্গে এসে দফায় দফায় রাজ্য বিজেপি নেতাদের ক্লাস নিয়েছেন অমিত শাহ। এই প্রেক্ষাপটে মঙ্গলবার দিল্লিতে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠানেও নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল পশ্চিমবঙ্গের কথা। बीते 11 वर्षों में बीजेपी ने हरियाणा, असम, त्रिपुरा और ओडिशा में पहली बार अपने सामर्थ्य से सरकार बनाई। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। अक्सर होता यह है कि लंबे कार्यकाल के बाद सरकारों के लिए टिके रहना मुश्किल होता है, लेकिन बीजेपी ने इस ट्रेंड को भी तोड़ दिया है। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি বলে সারা ভারতবর্ষে যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে লাঞ্ছিত হচ্ছে, তার জবাব আগে ডবল ইঞ্জিনের প্রবক্তা নরেন্দ্র মোদীকে দিতে হবে। যতই উনি স্বপ্ন দেখেন, 21-এও এসেছিলেন, আপকি বার 200 পার হয়ে গেছিল পকার পার। আরএসএস এর হাতে তৈরি তৃণমূল, তৃণমূল থাকলে বকলমে বিজেপি হয়। এখন কখন বকলমে তৃণমূল থাকবে আর কখন সরাসরি বিজেপি হবে, সে ওদের ব্যাপার, কিন্তু নিজের যোগ্যতায় বিজেপি নয়। এদিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই সোমবার রাতে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন নীতিন নবীন। সূত্রের খবর, চলতি মাসেই পশ্চিমবঙ্গে আসবেন তিনি। अगले कुछ महीने में तमिलनाडु, असम, बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है और वहाँ की डेमोग्राफी की पूरी चर्चा हो रही है। किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहाँ चीज़ें बदल रही हैं और हमारे लिए अपने आप में एक चुनौती है, लेकिन हम पूरी तरह से आश्वस्त हैं कि भाजपा का कार्यकर्ता अपने संघर्ष और परिश्रम के बल पर इन 5 राज्यों में सशक्त भाजपा का नेतृत्व प्रदान करने जाएगा। বিজেপির সরকার দশকের পর দশক ধরে আমরা যে স্বপ্ন দেখেছি, যে স্লোগান দিয়েছি, 2026 সালে নীতিন নবীনের নেতৃত্বে সেটাই বাস্তবায়িত হবে। যদিও এসবে কোনো গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। যে বিজেপির হাল পশ্চিমবঙ্গে খুব খারাপ, সেই কারণে প্রধানমন্ত্রী যে মুখে বলেন কেরলে আমরা ক্ষমতায় আসব, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারেন না। ওখানে মুখ রক্ষা করে ঘুরিয়ে বলতে হয় আমরা কিছু জনমত পাবো, অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসব, সেই শব্দটা বলার জায়গায় উনি বা ওনার দল নেই, সেটা উনি সব থেকে ভালো জানেন। এদিকে বিধানসভা নির্বাচনের আগে দলের শাখা সংগঠনগুলিকে ঢেলে সাজাচ্ছে বিজেপি। যুব মোর্চার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমিত্র খাঁকে। লকেট চট্টোপাধ্যায়কে মহিলা মোর্চার ইনচার্জ করা হয়েছে। বাপি গোস্বামীকে কিষাণ মোর্চার ইনচার্জ করেছে বিজেপি নেতৃত্ব। এছাড়াও ওবিসি, এসসি, এসটি, সংখ্যালঘু মোর্চারও ইনচার্জ নিয়োগ করা হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।